আমরা তো রোজই খবর দেখি, তাই না? আর সেখানে অর্থনীতির বড় বড় কথা, কঠিন কঠিন শব্দ, জিডিপি বাড়ছে কমছে। তো এই সব কিছুর আসল মানেটা কি? চলুন আজ সেই ব্যাপারটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা ভাবুন তো একবার, একটা পুরো দেশের অর্থনৈতিক অবস্থা মাপার উপায়টা কি? প্রশ্নটা শুনতে যতটা সোজা লাগছে, এর উত্তরটা কিন্তু ঠিক ততটাই জটিল। আর সত্যি বলতে কি, এর কোনো একটা বাঁধাধরা উত্তর নেই। আসলে পুরো ব্যাপারটাই যেন কতগুলো ছোট ছোট নামের ধাঁধা। জিডিপি, জিএনপি, এনএনপি শুনতে ভারী কঠিন লাগলেও বিশ্বাস করুন, এগুলোর প্রত্যেকটা একটা দেশের অর্থনীতির এক একটা গল্প বলে। আমাদের কাজ হলো সেই গল্পটা বোঝা। তো এই গল্পটা বুঝতে হলে আমাদের একটা রোডম্যাপ লাগবে, তাই না? এই দেখুন, আমাদের আজকের আলোচনার পথ নির্দেশ। আমরা শুরু করব সবথেকে পরিচিত শব্দটা দিয়ে, অর্থাৎ জিডিপি। তারপর ধাপে ধাপে বাকি বিষয়গুলোতে যাব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের আলোচনার ভিত্তি হল জিডিপি বা মোট দেশজ উৎপাদন। কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ মাপার এটাই হল সবথেকে প্রাথমিক এবং বহুল ব্যবহৃত উপায়। এই যে সংজ্ঞাটা দেখছেন, এটা হয়তো একটু বইয়ের ভাষার মতো শোনাচ্ছে, কিন্তু এর প্রত্যেকটা শব্দের একটা গভীর মানে আছে। আসুন এই সংজ্ঞার মূল অংশগুলো একটু ভেঙে দেখা যাক। দেখুন, জিডিপি মানে হল একটা নির্দিষ্ট সময়ে, ধরুন 1 বছরে, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যা কিছু তৈরি হচ্ছে তার মোট বাজার মূল্য। সেটা কোনো দেশি কোম্পানি বানাক বা বিদেশি, তাতে কিছু এসে যায় না। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল চূড়ান্ত। এই চূড়ান্ত পণ্য বা ফাইনাল গুডস বলতে ঠিক কী বোঝায়? ব্যাপারটা খুব সহজ। একই জিনিসের দাম যাতে দুবার গোনা না হয়, তার জন্য জিডিপি শুধু শেষ পণ্যটাকেই হিসেবে ধরে। যেমন ধরুন, একটা জিলিপি বানাতে চিনি লাগে। সেই চিনির দাম আলাদা করে জিলিপিতে ধরা হয় না, কিন্তু যখন দোকানে তৈরি জিলিপিটা বিক্রি হচ্ছে তখন সেটার দামটা গোনা হয়। এটাই হলো চূড়ান্ত পণ্য। বেশ, তাহলে জিডিপি হল দেশের ভেতরে কি তৈরি হচ্ছে তার হিসেব। কিন্তু একটা দেশের নাগরিকরা তো দেশের বাইরে থেকেও আয় করতে পারেন, তাই না? সেটার কি হবে? ঠিক এখানে আমাদের পরের ধারণাটা চলে আসে। আর সেই ধারণাটাই হল জিএনপি বা মোট জাতীয় উৎপাদন। এখানে ফোকাসটা ভৌগোলিক সীমানা থেকে সরে গিয়ে দেশের নাগরিক বা বাসিন্দাদের ওপর চলে আসে। তারা পৃথিবীর যেখানেই আয় করুন না কেন, সেটা জিএনপিতে যুক্ত হবে। এর হিসেবটা কিন্তু বেশ সোজা। জিডিপির সাথে বিদেশ থেকে আসা মোট আয় যোগ করলেই জিএনপি পাওয়া যায়। এই মোট আয় মানে হল দেশের নাগরিকরা বিদেশ থেকে যা আয় করছেন এবং বিদেশি নাগরিকরা এই দেশ থেকে যা আয় করছেন তার পার্থক্য। এতক্ষণ আমরা গ্রস বা মোট শব্দটা ব্যবহার করছিলাম, কিন্তু এই মোট হিসেবের মধ্যে একটা জিনিস বাদ থেকে যায়। সেটা হলো সময়ের সাথে সাথে যন্ত্রপাতি বা পরিকাঠামোর যে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয় সেটা। সহজ করে ভাবুন, কারখানার মেশিন, অফিসের বিল্ডিং বা রাস্তায় চলা গাড়ি, কোনোটাই তো চিরকাল একরকম থাকে না। ব্যবহার করতে করতে এগুলোর মূল্য কমে যায়। এই যে মূল্যের হ্রাস, অর্থনীতির ভাষায় একেই বলে ডেপ্রিসিয়েশন বা অবচয়। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা নতুন গাড়ি কেনা হলো। শোরুম থেকে বের করার পর মুহূর্ত থেকেই কিন্তু সেটার দাম একটু একটু করে কমতে শুরু করে। 1 বছর পর সেটার দাম যা কমে গেল, সেই অংশটাই হলো ডেপ্রিসিয়েশন। আর এটাই হলো আসল কথা। যখনই আমরা কোনো গ্রস বা মোট পরিসংখ্যান থেকে এই ক্ষতিগ্রস্ত বা ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বাদ দিই, তখনই আমরা নেট বা নিট পরিসংখ্যানটা পাই। আর এটাই অর্থনীতির একটা অনেক বেশি বাস্তবসম্মত চিত্র তুলে ধরে। তাহলে এই যুক্তিতে আমরা আরও দুটো নতুন এবং আরও নিখুঁত মাপকাঠি পেয়ে যাই। একটা হলো এনডিপি, অর্থাৎ জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ, আর অন্যটা হলো এনএনপি, মানে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ। এগুলো আমাদের সম্পদ রক্ষণাবেক্ষণের খরচ বাদ দিয়ে আসল উৎপাদনটা দেখায়। আচ্ছা, এখানে কিন্তু গল্প শেষ নয়। এই যে এনডিপি বা এনএনপি, এগুলোরও মূল্য নির্ধারণ করার দুটো আলাদা উপায় আছে। একটা হলো জিনিসটা তৈরি করতে কত খরচ হয়েছে তার ওপর ভিত্তি করে, আর অন্যটা হলো বাজারে সেটা কত দামে বিক্রি হচ্ছে তার ওপর ভিত্তি করে। ফ্যাক্টর কস্ট হলো একটা জিনিস তৈরি করতে যা যা খরচ হয়, যেমন শ্রমিকের মজুরি, কাঁচামাল, লাভ, সব মিলিয়ে। এটাকে বলা যেতে পারে কারখানার গেট প্রাইস। আর মার্কেট প্রাইস হলো আমরা দোকানে যে দামে কিনি। ফ্যাক্টর কস্টের সাথে সরকারের ট্যাক্স যোগ হয় আর ভর্তুকি বাদ যায়। তারপর যেটা দাঁড়ায় সেটাই হলো মার্কেট প্রাইস। আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি,
কারণ ফ্যাক্টর কস্টের ভিত্তিতে হিসেব করা এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্টকেই সাধারণত একটা দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম বলা হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর শুধু একটা বিষয় বোঝা বাকি। আচ্ছা, দেশের আয় বাড়ছে মানে কি? সত্যিই বেশি জিনিস তৈরি হচ্ছে, নাকি শুধু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য আয়টাকে বেশি মনে হচ্ছে? এই বিভ্রান্তিটা দূর করা দরকার। এখানেই নমিনাল আর রিয়েল জিডিপির ধারণা আসে। নমিনাল জিডিপি হল আজকের বাজার দর অনুযায়ী হিসেব। সমস্যা হল মুদ্রাস্ফীতির কারণে দাম বাড়লে উৎপাদন না বাড়লেও নমিনাল জিডিপি বেড়ে যেতে পারে। কিন্তু রিয়েল জিডিপি একটা নির্দিষ্ট বছরের দামকে ভিত্তি ধরে হিসেব করা হয়, তাই এটা মুদ্রাস্ফীতির প্রভাবকে বাদ দিয়ে দেয় এবং উৎপাদনের আসল বৃদ্ধিটা দেখায়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নমিনাল বৃদ্ধিটা কত বড় দেখাচ্ছে, কিন্তু তার পাশেই রয়েছে মুদ্রাস্ফীতির হার। যে মুহূর্তে আমরা ওই মুদ্রাস্ফীতির প্রভাবটা বাদ দিয়ে দিচ্ছি, তখনই দেখুন রিয়েল বৃদ্ধিটা কতখানি কমে গেল। এটাই হলো আসল চিত্র। সুতরাং মূল কথাটা হল, একটা দেশের অর্থনীতির আসল বৃদ্ধি বুঝতে হলে নমিনাল নয়, বরং রিয়েল জিডিপির দিকেই নজর দিতে হবে, কারণ এটাই বলে দেয় যে দেশটা কি সত্যিই বেশি উৎপাদন করছে নাকি শুধু দাম বাড়ছে। তাহলে দেখুন আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় পৌঁছলাম। একটা সাধারণ জিডিপির ধারণা থেকে শুরু করে আমরা একে একে বিদেশি আয়, ডেপ্রিসিয়েশন, ট্যাক্স এবং মুদ্রাস্ফীতির মতো স্তরগুলো সরিয়ে অর্থনীতির একটা অনেক বেশি স্পষ্ট এবং নিখুঁত ছবি পেলাম। কিন্তু এই সবকিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা উৎপাদন মাপার এতগুলো উপায় দেখলাম, কিন্তু এগুলোর কোনোটা কি সত্যি বলে দিতে পারে যে দেশের সাধারণ মানুষ আসলে কতটা ভালো আছে, তাদের জীবনযাত্রার মান কেমন? এই প্রশ্নটা আমাদের ভাবায়। হয়তো এ নিয়ে আলোচনা অন্য কোনো দিন হবে।